সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার উপযোগী পৃষ্ঠা নম্বর 105 থেকে 109 পর্যন্ত আমরা আজকের এই সেশনটিতে সমাধান দেখব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুলো না যেন। তাহলে চলো শুরু করি আজকের আমাদের টপিকটি। আমাদের যে টপিকটি রয়েছে প্রথম, সেটি হচ্ছে দুঃখ। কখনো কি এমন হয়েছে আমরা কোনো কারণে কষ্ট পেয়েছি অথবা কাউকে কষ্ট পেতে দেখেছি? এমন কি হয়েছে আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছে? এটি যেহেতু নিজেকে গড়ে নেওয়ার একটি অধ্যায়, তাই আমি আমার সুপার পাওয়ারগুলোকে জানব এবং ফলপ্রসূভাবে কাজে লাগাবো, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায়। এ ধরনের অভিজ্ঞতা আলোচনা করতে গিয়ে কিছুটা মন খারাপ হলেও এই আলোচনাটা জরুরি, কারণ এর মাধ্যমে জানা যাবে দুঃখ বা কষ্টের কারণ কী এবং কিভাবে এর ফলপ্রসূ ব্যবস্থাপনা করা যায়। নিচে দুঃখ কষ্ট নিয়ে 4টি কেস বা ঘটনা দেওয়া হয়েছে। ছোট ছোট দলে ভাগ হয়ে সেগুলো নিয়ে আলোচনা করে নিজেদের মতো মতামত দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেস নাম্বার 1, যেখানে বলেছে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দাবা প্রতিযোগিতার ফাইনালে সপ্তম শ্রেণীর দুজন শিক্ষার্থী আশা এবং খলিল মুখোমুখি হয়। দুজনের প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ দাপটের সাথে জয়লাভ করে ফাইনালে নিজেদের জায়গা করে নেয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আশা জয়লাভ করে। পরবর্তী সময়ে আশা ও তার বন্ধুরা প্রায়ই খলিলের সাথে সকলের সামনে এটি নিয়ে ঠাট্টা করে। সময় অসময়ে খলিলের সামনে গিয়ে হাসাহাসি করে। শুধু তাই নয়, তারা স্কুলের দেয়ালে খলিলকে বিদ্রূপ করে নানা কথা লিখে রাখে। এতে খলিল প্রচণ্ড কষ্ট পায়, কারণ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় হয়ে দাবাড়ু হওয়ার এবং নিজের দেশের জন্য সুনাম বয়ে আনার। কিন্তু সহপাঠীর বিপক্ষে পরাজিত হয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় এবং দুঃখে নিজের দাবার সেট ভেঙে ফেলে। পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করেন। পরবর্তীকালে তার অভিভাবকেরা বিদ্যালয় পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। আমরা এখন কেস নাম্বার 1-এর যে প্রশ্নের সমাধানগুলো আছে এক নজরে দেখে নেব। প্রথম যে প্রশ্নটি ছিল, প্রশ্ন 1, আশা ও তার বন্ধুরা যে আচরণ করেছিল তুমি কি তার সাথে একমত নাকি একমত নও এবং কেন? উত্তর, আশা ও তার বন্ধুরা যে আচরণ করেছিল আমি তার সাথে একমত নই, কারণ আশা ও তার বন্ধুরা জয়লাভ করে খলিল দলকে যেভাবে ঠাট্টা ও হাসাহাসি করেছে তা মোটেও ঠিক হয়নি। এতে খলিল শিক্ষার্থী প্রচণ্ড কষ্ট পায় এবং তার স্বপ্ন ভেঙে যায়, এমনকি সে বিদ্যালয় পরিত্যাগ করতে বাধ্য হয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তুমি খলিলের জায়গায় থাকলে কি করতে? উত্তর, আমি খলিলের জায়গায় থাকলে প্রথমত আশা ও তার বন্ধুদের সাথে আলোচনা করতাম। যদি এতে কোনো সমাধান না হয় তাহলে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করতাম। কিভাবে আমি খেলায় উন্নতি করতে পারবো সেই বিষয়ে আশার দলের সাথে আলোচনা করতাম। এখন আমরা কেস নাম্বার 2 জেনে নিব। রহিম ও করিম একে অপরের ভালো বন্ধু। বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সাথে যুক্ত থাকায় রহিম নাচে ও গানে পারদর্শী হয়ে ওঠে। বিদ্যালয়ের সকলের কাছে সে পরিচিত মুখ। রহিম এসব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে করিম এ ধরনের কোনো সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকে যুক্ত না করায় সে এসবের থেকে পিছিয়ে পড়ে। করিমের অন্য কোনো বন্ধু না থাকায় করিম নিজেকে বন্ধুহীন মনে করে এবং রহিমের প্রতি তার এক ধরনের অভিমান তৈরি হয়। সে রহিমের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। মাঝে মাঝে রহিমের সাথে নিজের অজান্তে দুর্ব্যবহার করে বসে এবং ওর সাথে আর বন্ধুত্ব রাখবে না বলে সিদ্ধান্ত নেয়। এখন আমরা কেস নাম্বার 2-এর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো দেখে নিব। প্রশ্ন, রহিমের প্রতি করিমের আচরণকে তুমি কিভাবে দেখছো? উত্তর, রহিমের প্রতি করিমের আচরণকে আমি মোটেও ভালোভাবে দেখছি না। প্রশ্ন, তুমি করিমের জায়গায় থাকলে কি করতে? উত্তর, আমি করিমের জায়গায় থাকলে রহিমকে তার কাজের জন্য উৎসাহ প্রদান করতাম। রহিমের সাথে যতটুকু পারি সময় কাটাতাম এবং রহিমের সাথে বিদ্যালয়ের সংস্কৃতি দলের সাথে যুক্ত হতাম। ফাতিমা গ্রীষ্মকালীন ছুটিতে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার মামা তাকে একটি টিয়া পাখি উপহার দেন। প্রথমে সে পাখিটির প্রতি আকৃষ্ট না হলেও দিনকে দিন পাখিটি তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। দিনের অধিকাংশ সময় সে পাখিটির সাথে কাটায়। পাখিটির খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করানো, কথা শেখানো, সব কিছুই সে দেখাশোনা করতে শুরু করে। পাখিটিকে নিয়ে ফাতেমা অনেক পরিকল্পনা করে
পাখির জন্য সুন্দর খাঁচা বানাবে, তাকে নিজের বাসায় নিয়ে যাবে, বন্ধুবান্ধবদের দেখাবে, আরও কত কী। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে পাখিটি মারা গেছে। এই বিষয়টি কোনোভাবেই সে মানতে পারে না। অনেক কান্নাকাটি করে, এমনকি খাওয়া দাওয়া বাদ দিয়ে সে নিজের রুমে বসে থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না। তার বাবা তাকে আরেকটি টিয়া পাখি এনে দেন, কিন্তু তারপরও সে মন খারাপ করে অন্যমনস্ক হয়ে থাকে। এবার আমরা এই কেস নাম্বার সংবলিত কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। প্রশ্ন: ফাতিমা কেন পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না? উত্তর: ফাতিমা পাখিটির মৃত্যু মেনে নিতে পারছিল না কারণ পাখিটির সাথে ফাতেমার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। পাখিটির সাথে ফাতেমার বেশ ভালো সময় কাটত। প্রশ্ন 2: এমন 3টি পরিস্থিতির কথা লিখি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে নেই এমন 3টি পরিস্থিতি হলো বৃষ্টি হওয়া, প্রাকৃতিক দুর্যোগ, দিন ও রাত হওয়া। এ পর্যায়ে আমরা কেস নাম্বার 4 জেনে নিব। মনিকা গোমেজ প্রতিদিন বিদ্যালয়ে হেঁটে হেঁটে যাতায়াত করে। একদিন সে তার বাবার কাছে একটি সাইকেলের বায়না ধরল। তার বাবা তাকে বললেন, যদি সে এবার বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করে তবে তাকে সাইকেল কিনে দেবেন। মনিকা তো বেশ খুশি। সে বরাবরই ভালো ছাত্রী। সে খুব উৎসাহ নিয়ে পরীক্ষা প্রস্তুতি নিতে শুরু করল। বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন দেখা গেল তার ফলাফল আশানুরূপ হয়নি। রেজাল্ট আশানুরূপ না হওয়া সত্ত্বেও বাবা তার জন্য সাইকেল কিনে আনলেন। তবু তাকে খুশি দেখা গেল না। সে দিনকে দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে লাগলো। তার মনে হতে লাগলো সে আর কখনোই ভালো কিছু করতে পারবে না। মনিকা সারাদিন নিজের ঘরে থাকা শুরু করলো, সবার সাথে কথা বলা বন্ধ করে দিল। এমনকি কষ্ট পেয়ে সে নিজের পছন্দের কাজগুলো করা বা পছন্দের জিনিসগুলো নিয়ে খেলা বন্ধ করে দিল। এ পর্যায়ে আমরা মনিকার কেস নাম্বারে যে প্রশ্নগুলো ছিল জেনে নিব। মনিকার এই আচরণ কি তাকে ভবিষ্যতে ভালো ফলাফল এনে দেবে? উত্তর: মনিকা পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করতে পারায় মানসিকভাবে ভেঙে পড়ে। তার মধ্যে হতাশা কাজ করতে শুরু করে। তার বাবা সাইকেল কিনে দেওয়ার পরেও হতাশা যায়নি। তার এই আচরণ দ্রুত সেরে না উঠলে ভবিষ্যতে পড়াশোনাসহ সব কাজে নেতিবাচক প্রভাব পড়বে। প্রশ্ন: তুমি মনিকার জায়গায় থাকলে কি করতে? উত্তর: আমি মনিকার জায়গায় থাকলে পরীক্ষার রেজাল্ট আশানুরূপ না হলেও মেনে নিতাম এবং পরবর্তীতে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতাম, যেন আশানুরূপ ফল পেতে পারি। এই ঘটনাগুলোর মতো ঘটনা হয়তো আমরাও শুনেছি। এ ধরনের ঘটনা হয়তো আমাদের সাথে হয়েছে বা আমাদের অন্যদের সাথে হতে দেখেছি। আমাদের জীবনেও অনেক কিছু না কিছু ঘটে থাকে যা এখনও আমাদের কষ্ট দেয় বা সেসব কথা মনে করে আমরা দুঃখ পেয়েছি। এবার নিচে আমার দুঃখের অভিজ্ঞতা নামক ছকটিতে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যবস্থাপনা নিয়ে লিখি। এই বিষয়ে লিখতে গিয়ে হয়তো মন খারাপ হতে পারে, তবে আমি যেহেতু সেসব সময় পার করে এসেছি তাই আমার ভেতরে একটা সুপার পাওয়ার আছে যা আমি পারি। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা এই ছকগুলো পূরণ করে নিই। প্রথম ছকটি রয়েছে দুঃখ বা কষ্টের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা। দুঃখ বা কষ্টের ঘটনা উত্তরে আমরা বলতে পারি, কামাল নামে আমার এক বন্ধু ছিল। তার সাথে আমি খেলাধুলা করতাম, একসাথে পুকুরে গোসল করতাম, একসাথে বিদ্যালয়ে যেতাম ও একসাথে গল্প করে সময় কাটাতাম। আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কামালের বাবা সরকারি চাকরি করতেন। চাকরির সুবাদে কামালের বাবার বদলি হয়ে যায়। এতে কামাল তার পরিবারের নিয়ে অন্যত্র চলে যায়। কামালের মতো একজন ভালো বন্ধু চলে যাওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। এ পরিস্থিতিতে কি করেছি? কামাল চলে যাওয়ার পর অনেকদিন আমার খুব মন খারাপ হয়েছিল। আমি কয়েকদিন বিদ্যালয়েও যাইনি। পরবর্তী সময়ে আমি আমার অন্যান্য বন্ধুদের সাথে সময় দিতে শুরু করি এবং নিয়মিত বিদ্যালয়ে যে পড়াশোনা ব্যস্ত হয়ে পড়ি। এভাবে আমি কামাল চলে যাওয়ার কষ্টটা কিছুটা ভুলতে চেষ্টা করি। নিজের কষ্টের বা দুঃখের অনুভূতির কথা মনে করে হয়তো আমাদের খারাপ লাগছে, তবে আমরা যেন ভুলে না যাই যে আমরা সেই পরিস্থিতিগুলোর মোকাবেলা করেছি। সেজন্য নিজেকে ধন্যবাদ দিই। সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন এবং আমাদের ভেতরে সুপার পাওয়ারগুলো নিয়ে জীবনের কঠিন সময়গুলোকে ফলপ্রসূভাবে মোকাবেলা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।